পাঠ করছি জুল ভার্ন রচিত কল্পবিজ্ঞানের কাহিনী মিস্টিরিয়াস আইল্যান্ড। 1865 খ্রিস্টাব্দ 23 মার্চ বিকেল 4টা। প্রশান্ত মহাসাগরের উত্তাল উদ্দাম সফেন জলরাশির ওপর শূন্য থেকে কয়েকটা পুরুষ কণ্ঠস্বর ভেসে আসতে লাগল। গল্প বা হাসি মশকরা নয়, জটিল সমস্যা সমাধানের সুচিন্তিত পরামর্শ, বরং বলা চলে টুকরো টুকরো প্রশ্নোত্তর। কি ব্যাপার বলতো? আমরা কি তবে ওপরে উঠে চলেছি? না, ওপরে অবশ্যই নয়। ওপরে উঠছি না, তবে তবে কি নিচেই নামছি? হ্যাঁ, নিচেই নামছি বটে, তবে পরিস্থিতি অবশ্যই স্বাভাবিক নয় স্যার। আমরা ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হয়েছি। ক্যাপ্টেন যন্ত্রচালিতের মতো সোজা হয়ে বসতে গিয়ে বলে উঠলেন, ভয়ঙ্কর বিপদ? কিরকম বিপদ বলো তো? ব্যাপার কি? স্যার, আমরা পড়ে যাচ্ছি, দ্রুত নিচে পড়ছি। এক কাজ করো, যত তাড়াতাড়ি পারো বেলুনের ওজন কমানোর চেষ্টা করো। সে চেষ্টারও ত্রুটি রাখিনি স্যার। অনেক আগে থেকেই বেলুনের ওজন কমানোর জন্য সাধ্যমতো প্রয়াস চালিয়ে যাচ্ছি। অস্থিরচিত্ত ক্যাপ্টেন ধমকের স্বরে প্রায় খেকিয়ে উঠলেন। ওজন কমানোর ব্যবস্থা যদি গ্রহণ করাই হয়ে থাকে, তবে বেলুনটা ওপরে উঠছে না কেন? বিপরীত দিক থেকে কোনো উত্তরই ভেসে এলো না। কয়েক মুহূর্ত পরে আবার ক্যাপ্টেনের অস্থির কণ্ঠ ভেসে এলো, কি ব্যাপার? মুখে কুলুপ এঁটে দিলে কেন? উন্মত্ত বাতাসের তীব্র আর্তনাদ ভেদ করে ক্যাপ্টেনের কণ্ঠ ভেসে এলো, কি বুঝছো? বেলুনটা কি এখন ধীরে ধীরে ওপরে উঠে যাচ্ছে? না, নিচের দিক থেকে অস্পষ্ট একটা আওয়াজ ভেসে আসছে, ক্রোধোন্মত্ত সমুদ্রের নিরবচ্ছিন্ন গর্জন। কথাটা শেষ হতে না হতেই আর্তস্বর শোনা গেল, সর্বনেশে কাণ্ড ঘটতে চলেছে। গেল, সব গেল। সমুদ্র যে মাত্র 5 ফুটও নিচে নয়। ফেলে দাও, ফেলে দাও। বেলুনে ভারী যা কিছু আছে সমুদ্রের জলে ফেলে দাও। বেলুনটাকে ভার মুক্ত করো। গোলা বারুদ, বন্দুক আর খাবার দাবার যা কিছু আছে ফেলে দিয়ে বেলুনটাকে হালকা করে ফেলো। প্রশান্ত মহাসাগরের বুকে দেখা দিল এক প্রলয়ঙ্কর ঝড়ের তাণ্ডব, সর্বগ্রাসী ঝড়। এ ধ্বংসাত্মক ঝড় পরবর্তীকালে কিংবদন্তি হয়ে দীর্ঘদিন মানুষের অন্তরের অন্তঃস্থলে জাগরুক ছিল। গল্পকথার মতো দীর্ঘদিন সবার মুখে মুখে ঘুরে বেরিয়েছে। 18 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত ধ্বংসাশ্রয়ী এ ঝড়ের তাণ্ডবে ইউরোপ, এশিয়া ও আমেরিকার বিরাট একটা ভগ্নাংশ ধ্বংসস্তূপের রূপ নিয়েছিল। বিশালায়তন একটা বেলুন উন্মত্ত এলো পাথারি ঝড় আর জমাট বাঁধা কুয়াশার কবলে পড়ে অনবরত চক্কর মারতে মারতে নিচের দিকে নেমে আসতে লাগলো। বেলুনের গা থেকে ঝুলন্ত একটা দোলনায় 5 জন লোক হাতের মুঠোয় প্রাণ নিয়ে অদৃষ্ট সম্বল করে বিরুদ্ধ প্রকৃতির মোকাবেলা করে চলেছে। ওরা পাশাপাশি কাছাকাছি অবস্থান করলেও ঘন কুয়াশায় কেউ কাউকে স্পষ্ট দেখতে পাচ্ছে না। বাতাসের দাপটে দোল খেতে খেতে বেলুনটা ক্রমে নিচের দিকে নামছে তো নামছেই। বিপদ আরও ভয়ঙ্কর রূপ নিয়ে দেখা দিল যখন বোঝা গেল বেলুনটার আয়তন ক্রমেই কমে আসতে লাগলো। আসলে তার গায়ে সূক্ষ্ম একটা ছিদ্র তৈরি হয়ে তিরতির করে গ্যাস বেরিয়ে যাচ্ছে। চিপসে যাওয়া বেলুনটা পথহারা উদ্ভ্রান্ত পথিকের মতো ধীর মন্থর গতিতে গর্জনরত ক্রোধোন্মত্ত সমুদ্রের দিকে নেমে যাচ্ছে। একদিকে উন্মত্ত ঝড়ের তাণ্ডব, আর পায়ের তলায় ক্রোধোন্মত্ত সমুদ্রের নিরবচ্ছিন্ন ফোঁসফোঁসানি। উভয়ের মর্মভেদী গর্জনে বুকের ভেতরে ফুসফুস দুটোকে অস্থির করে তুলেছে। বেলুনের নির্ভীক যাত্রীরা আর কতক্ষণই বা নিজেদের মনকে শক্ত রাখতে পারে? ক্রমেই তাদের মধ্যে হতাশা আর হাহাকার দানা বাঁধতে লাগলো। আরও আরও নিচে নেমে গেল দিশেহারা বেলুনটা। বেলুনের যাত্রীরা প্রমাদ গুনল, সমুদ্রের বুকে বেলুন সমেত তারা আছাড় খেয়ে পড়বে।
ভাবলেও বুকের রক্ত হিম হয়ে যাবার জোগাড়। তখন কি মর্মান্তিক অবস্থা যে তাদের হবে তা স্বয়ং ঈশ্বরও বুঝি অনুমান করতে পারছেন না। বেলুনের যাত্রীদের শরীরের স্নায়ুগুলো ক্রমে শিথিল হয়ে আসতে লাগলো। এবার দমকা ঝড়ের কবলে পড়ে বেলুনটা তীর করে আবার ওপরের দিকে কিছুটা উঠে গেল। রাত্রির অন্ধকার কেটে গিয়ে পূব আকাশে হালকা রক্তিম ছোপ ফুটে উঠল। সমুদ্রের বুকে শুরু হলো আলো আঁধারির খেলা। কুয়াশার দাপটও অনেকাংশে হালকা হয়ে আসতে লাগলো। সকাল হলো 24শে মার্চের সকাল। অদৃষ্টের নির্মম পরিহাস। বেলুনটা আবার দ্রুত নিচের দিকে নামতে লাগলো। হালকা কুয়াশায় মোড়া গোপন অন্তরাল থেকে আবার পূর্ব পরিচিত সেই নির্ভীক কণ্ঠস্বর ভেসে এলো। এবার কর্তব্য কি? বেলুনে অদরকারি জিনিসপত্র এখনো যা কিছু আছে সব সমুদ্রে ফেলে দেওয়াই একমাত্র কর্তব্য। ক্যাপ্টেনের নির্দেশে বেলুন থেকে ঝপাঝপ কিছু জিনিসপত্র সমুদ্রের জলে ফেলে দেওয়া হলো। হায় ঈশ্বর, এত কিছু সত্ত্বেও বেলুনের গতি ঊর্ধ্বমুখী না হয়ে ক্রমেই নিচের দিকে নেমে যেতেই লাগলো। এখন উপায়? মুমূর্ষু রোগীর মতো ধুঁকতে ধুঁকতে বেলুনটা তীর করে আরও কিছুটা পথ এগিয়ে গেল। কিন্তু জল আর জল, গাছপালা বা বাড়িঘরের চিহ্নমাত্রও কারো নজরে পড়ছে না। আবার অদৃশ্য আর্তস্বর শোনা গেল। আবারও আমরা নিচের দিকে নামতে শুরু করেছি। আমরা নামছি, পড়ে যাচ্ছি। হায় ঈশ্বর, কপালে কি এই লেখা রেখেছিলে? সমুদ্রের বুকেই বেঘরে প্রাণটা খোয়াতে হবে? ক্রোধোন্মত্ত সমুদ্রে ডুবেই যাব, ডুবেই মরতে হবে আমাদের? বাতাসবাহিত নির্ভীক কণ্ঠের অভয়বাণী শোনা গেল। ধুত, এমন করে মুষড়ে পড়লে চলবে কেন? বেলুন থেকে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কিছু ফেলে দেওয়া হয়েছে কি? ভালো করে দেখে নাও কিছু পড়ে রয়েছে। না, একমাত্র ডলারের থলেটা রয়ে গেছে। $4000 থলেটার কথা বলছি। ফেলে দাও। মিছে মায়া করে সর্বনাশ ডেকে আনার কোনো মানে হয় না। ডলারের থলেটাও ফেলে দাও। কথাটা শেষ হতে না হতেই ছোট্ট একটা থলে নিচে নেমে গেল। ঝপ করে পড়ল গিয়ে জলে। কই, তেমন কাজ হলো না তো। আচমকা ভারমুক্ত হওয়ায় বেলুনটা মুহূর্তের জন্য ওপরে উঠে গেল বটে, কিন্তু সে আর কতটা বা কতক্ষণের জন্য? পর মুহূর্তেই আবার সেটা বাতাসের কাঁধে ভর দিয়ে নিচের দিকে নামতে শুরু করলো। আবার সেই অদৃশ্য কণ্ঠের স্বর ভেসে এলো। কাজ হলো কই? এখন উপায়? বেলুন থেকে সবই তো ফেলে দেওয়া হয়েছে, আর তো কিছুই ফেলার মতো নেই। আছে দোলনা, উইলো কাঠের দোলনাটা এখনো রয়ে গেছে। ব্যাস, বেলুনের যাত্রীরা শক্ত দড়ি দিয়ে বেলুনের আংটার সঙ্গে নিজেদের বেঁধে ফেলল, আর ছুরি দিয়ে দোলনার বাঁধন কেটে ফেলে দিল সমুদ্রের জলে। দোলনাটার ভারমুক্ত হওয়ার ফলে প্রচণ্ড একটা ঝাঁকুনি দিয়ে বেলুনটা দ্রুত গতিতে অনেকখানি উপরে উঠে গেল। কিন্তু কপাল নেহাতি মন্দ। কিছুতেই কিছু হবার নয়। বেলুনের গ্যাস কমতে কমতে একেবারেই চিপসে পড়ছে। এদিকে বাতাসের বেগও অনেকাংশে কমে এসেছে। ফলে বেলুনটা আবার ধুঁকতে ধুঁকতে নিচের দিকে নামতে লাগলো। সকাল পেরিয়ে দুপুর হলো। ক্রমে দুপুর গড়িয়ে বিকাল হতে চলেছে। ঘড়িতে প্রায় 4টা বাজে। বেলুন আর সমুদ্রের মাঝখানে আর মাত্র 500 ফুট ব্যবধান। ব্যাস, তারপরে যাত্রীদের নিয়ে বেলুনটা ক্রোধোন্মত্ত সমুদ্রের বুকে আছাড় খেয়ে পড়বে। পর মুহূর্তেই একটা কুকুর তার স্বরে ঘেউ ঘেউ করে উঠল। আরোহীদের একজন বলল, মনে হচ্ছে টপ কিছু দেখতে পেয়েছে, কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ, ডাঙ্গা, ওই তো ডাঙ্গা দেখা যাচ্ছে, ওই যে ডাঙ্গা। সত্যি ডাঙ্গা দেখা যাচ্ছে বটে, তবে তার দূরত্ব 30 মাইল তো হবেই। বাতাস এখনই প্রতিকূল থাকলে পথটুকু পাড়ি দিতে ঘণ্টাখানেক লেগে যাবে।
আর এরই মধ্যে বেলুনের গ্যাস বেরিয়ে একেবারে চিপসে যাবে। ব্যাস, সমুদ্রের বুকে ধপাস করে পড়তে হবে। এতগুলো প্রাণীর শরীর সমাধি হয়ে যাবে। বেলুনের অভিযাত্রীরা হতাশায় ভেঙে পড়ার জোগাড় হলো। তবু তারা মনকে শক্ত করল। যে করেই হোক তাদের অজ্ঞাত পরিচয় দ্বীপটাতে পৌঁছতে হবেই। হায় ঈশ্বর, শেষ রক্ষা বুঝি আর করা গেল না। বেলুনটা ক্রমে আরও চিপসে গিয়ে সমুদ্রের একেবারে কাছাকাছি নেমে গেল। জলের ছিটা লেগে তার নিচের দিকটা ভিজে জবজবে হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি এমন হয়ে দাঁড়ালো যে জলের ঝাপটায় অভিযাত্রীরাও ভিজে গেল। জল ছিটকে এসে নাকে মুখে লাগছে। ক্যাপ্টেন আর্তনাদ করে উঠলেন। সবাই শরীর থেকে দড়ির বাঁধন খুলে ফেলল। এবার সবাই দড়ি ধরে বাদুড়ের মতো ঝুলতে লাগলো। ঢেউয়ের সঙ্গে বারবার আছাড় খেয়ে খেয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে এগোতে লাগলো। ঢেউয়ের ধাক্কা খেতে খেতে অভিযাত্রীরা একসময় অজ্ঞাত পরিচয় দ্বীপটার নরম বালির ওপর আছাড় খেয়ে পড়ল। ব্যাস, আর এক মুহূর্তও দেরি নয়। অভিযাত্রীরা এক এক করে দড়ি ছেড়ে বালির ওপর হুমড়ি খেয়ে পড়তে লাগলো। ৫ জন লোকের বোঝা হালকা হওয়ায় বেলুনটা ভারমুক্ত হয়ে দ্রুত গতিতে উপরের দিকে উঠে গেল। চোখের পলকে সেটা বাতাসে ভাসতে ভাসতে সবার নজরের বাইরে চলে গেল। আনন্দ উচ্ছ্বাসে অভিভূত হয়ে বেলুনের অভিযাত্রীরা বালির ওপর দিয়ে ছুটোছুটি করতে লাগলো। কিন্তু সে আর কতক্ষণ? অকস্মাৎ সবার মুখে নেমে এলো বিষাদের কালো ছায়া। ক্যাপ্টেন সাইরাস হার্ডিং আর তার প্রিয় কুকুরটা কোথায়? কোথায় তারা? তবে কি বেলুনে রয়ে গেলেন? আমেরিকার মানুষ যখন গৃহযুদ্ধের তাণ্ডবলীলায় মত্ত, তখনকার এক রোমহর্ষক কাহিনী নিয়ে এ গল্পের অবতারণা। 1865 সালের কথা। বলগাহীন অত্যাচার আর সর্বনাশা এ মারণযজ্ঞকে বন্ধ করার অভিপ্রায়ে জেনারেল গ্র্যান্ট রিচমন্ড নগর অবরোধ করলেন। তিনি দাসপ্রথা উচ্ছেদকারীদের একজন বড় সমর্থক। অভিশপ্ত দাসপ্রথা উচ্ছেদ করার জন্য তিনি সাধ্যাতীত সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। কিন্তু হায়, এত কিছু সত্ত্বেও তার প্রয়াস ব্যর্থ হল। রিচমন্ড নগর আয়ত্তে আনতে পারলেন না। কাজ যেটুকু হলো, জেনারেল গ্র্যান্টের কয়েকজন উচ্চ পদস্থ অফিসার রিচমন্ড নগরে বন্দী হয়েই রইলেন। আর তাদের উপর চলতে লাগলো বলগাহীন অত্যাচারের তাণ্ডব। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রবীণ ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন সাইরাস হার্ডিং। আর তার সঙ্গে গারদে ঢুকতে হয়েছে নিউ ইয়র্ক হেরাল্ডের প্রধান সাংবাদিক গিডিয়ন স্পিলেট। 40-এর কাছাকাছি তার বয়স। তিনি পিস্তল ও কলম উভয় ব্যাপারেই সমান পারদর্শী। বন্দী হবার পূর্ব মুহূর্তে তিনি দিনলিপির পাতায় লিখেছেন, এক পুলিশ আমার দিকে রাইফেল উঁচিয়ে নজর রেখে চলেছে, কিন্তু কর্তব্যকর্মে অবিচল না হলে এমন নজির কেউ সৃষ্টি করতে পারেন? মৃত্যু শিয়রে জেনেও কেউ কি কর্তব্যকর্মে এমন অবিচল থাকতে পারেন? সাংবাদিক গিডিয়ন স্পিলেট এবং প্রবীণ ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন সাইরাস হার্ডিং পূর্ব পরিচিত নন। তারা কেউই কাউকে চিনতেন না। তবে হ্যাঁ, উভয়ের নাম ও গুণাবলীর কথা অনেকবার শুনেছেন। সাংবাদিক গিডিয়ন স্পিলেট এবং ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন সাইরাস হার্ডিং উভয়েই রিচমন্ড নগরের সীমানার মধ্যে বন্দী ছিলেন, কড়া পাহারায়। নগরের সীমানা ছেড়ে বাইরে যাওয়া কিছুতেই সম্ভব নয়। একদিন ঘটনাচক্রে তারা পরস্পরের সান্নিধ্যে এলেন। পরিচয় হলো, মনের ভাব বিনিময় হলো, মতলব আঁটতে লাগলেন। প্রহরীদের চোখে ধুলো দিয়ে কিভাবে রিচমন্ড নগর থেকে পালিয়ে যাওয়া যায়। সাইরাস হার্ডিং আর গিডিয়ন স্পিলেট যখন প্রহরীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবার মতলব আঁটছেন, ঠিক তখনই প্রবল বিক্রমে নেবুচাডনেজার শহরের মধ্যে ঢুকে গেলেন। তিনি ক্যাপ্টেন হার্ডিনের দীর্ঘদিনের ভৃত্য। অনন্য তার প্রভুভক্তি। হার্ডিং বহুদিন আগেই তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন। কিন্তু তার প্রভু শত্রু কবলিত জানতে পেরে
কৃতজ্ঞতাবশত দুর্বার গতিতে ঢুকে পড়েছেন নগরের অভ্যন্তরে। তার একমাত্র সঙ্গী ক্যাপ্টেন হার্ডিং এর প্রিয় কুকুর। রিচমন্ড নগর অবরোধ করেও জেনারেল গ্র্যান্ট তেমন সুবিধা করতে পারলেন না। কেবলমাত্র নগরের মানুষগুলো আটকা পড়ায় কাজকর্ম বন্ধ হয়ে গেছে, ব্যাস, এই কিছু নয়। ব্যাপার দেখে জেনারেল লি মহা ফাঁপড়ে পড়লেন। তিনি রিচমন্ডের সর্বেসর্বা, শাসনকর্তা। সেনাপতিদের আদেশ পাঠানো তো দূরের ব্যাপার, তার পক্ষে যুদ্ধের পরিস্থিতি পর্যন্ত জানা সম্ভব হচ্ছে না। কিছুতেই যখন সুবিধা করতে পারছেন না, তখন বুদ্ধি করে একটা বেলুন সংগ্রহ করলেন। ভাবলেন বেলুনটায় চেপে কয়েকজনকে নগরের বাইরে পাঠিয়ে সেনাধ্যক্ষকে খবর দেবেন। জেনারেল লি তার মতলবটাকে বাস্তবে রূপ দিতে পারলেন না। দমকা বাতাস প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো, কারণ বাতাসের বেগে বেলুন পথভ্রষ্ট হয়ে অন্য পথে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। মনস্থ করলেন বাতাসের বেগ একটু কমে গেলে তিনি পরিকল্পনাটাকে বাস্তবায়িত করবেন। জেনারেল লি তার গোপন অভিসন্ধিটার কথা ক্যাপ্টেন ফরেস্টারের কাছে ব্যক্ত করলেন। জেনারেল লি এবং ক্যাপ্টেন ফরেস্টারের গোপন সলাপরামর্শের কথা প্যানক্রফট নামের এক নাবিক গোপন অন্তরাল থেকে শুনে ফেলল। সেও রিচমন্ড নগর থেকে গা ঢাকা দেবার চেষ্টায় বেশ কয়েকদিন ধরে ছোঁকছোঁক করছে। সে এবার ক্যাপ্টেন হার্ডিংয়ের সঙ্গে গোপনে যোগাযোগ করল। বেলুনটা চুরি করে রিচমন্ড গা ঢাকা দেওয়ার সুবর্ণ সুযোগের কথা তার কাছে ব্যক্ত করল। এমন একটা অপূর্ব সুযোগের কথা শুনে ক্যাপ্টেন হার্ডিং যেন আচমকা আকাশের চাঁদ হাতের মুঠোয় পেয়ে গেলেন। তিনি এবার ব্যস্ত পায়ে সাংবাদিক গিডিয়ন স্পিলেটকে অপূর্ব সুযোগ ও গোপন পরিকল্পনার কথা জানালেন। সাংবাদিক গিডিয়ন স্পিলেট অভাবনীয় পরিকল্পনাটাকে সাদরে গ্রহণ করলেন। সঙ্গে সঙ্গে তারা পরামর্শের মাধ্যমে স্থির করে ফেললেন রাত্রি 10টায় বেলুন অভিযান শুরু করবেন। বেলুনে চাপার পূর্ব মুহূর্তে ক্যাপ্টেন হার্ডিং ঈশ্বরের কাছে করজোড়ে একটাই প্রার্থনা করলেন, হে ঈশ্বর, ঝড়ের বেগ যেন বন্ধ করে দিও না। স্পিলেট, প্যানক্রফট, নেবুচাডনেজার আর তার প্রিয় কুকুর টপকে নিয়ে ক্যাপ্টেন হার্ডিং ঈশ্বরের নাম নিয়ে বেলুনে চাপলেন। 1865 খ্রিস্টাব্দের 20 মার্চ রাত ঠিক 10টায় অভিযাত্রীদের নিয়ে গ্যাস ভর্তি বিশালায়তন বেলুনটা শূন্যে উড়ল। তীর তীর করে পথ পাড়ি দিতে শুরু করল। নির্জন নিরালা দ্বীপের বালির স্তূপের উপর দাঁড়িয়ে গিডিয়ন স্পিলেট ফ্যাকাশে বিবর্ণ মুখে ভাবতে লাগলেন, ক্যাপ্টেন সাইরাস হার্ডিং কোথায় উধাও হয়ে গেলেন? জলজ্যান্ত একটা লোক একেবারে বেপাত্তা হয়ে গেলেন। গিডিয়ন স্পিলেট সঙ্গী সাথীদের নিয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দিলেন। বলা তো যায় না, কোনো অসতর্ক মুহূর্তে উত্তাল উদ্দাম সমুদ্রের বুকে পড়ে যাওয়াও কিছুমাত্র বিচিত্র নয়। একসময় বিস্তীর্ণ দ্বীপ ও অন্তহীন সমুদ্রের বুকে নেমে এলো সন্ধ্যার অন্ধকার। অভিযাত্রীরা তবু ক্যাপ্টেন হার্ডিংকে খুঁজে বেড়াতে লাগলো। প্যানক্রফট চমৎকার একটা মতলব বের করলেন। ক্যাপ্টেন হার্ডিংয়ের খোঁজ করে অগ্রসর হওয়ার সময় আগুন জেলে পদচিহ্ন রেখে যাওয়া যাক। সকাল হলে ক্যাপ্টেন যদি তাদের খোঁজ করেন তবে অনায়াসেই তাদের সঙ্গে মিলিত হতে পারবেন। কাঠকুটো তো জোগাড় করা যাবে, কিন্তু সমস্যা দেখা দিল আগুন জ্বালা নিয়ে। আগুন জ্বালার কোনো উপকরণই তাদের সঙ্গে নেই। প্যানক্রফটের পকেটে ম্যাচ একটা ছিল বটে, সমুদ্রের জল সব কিছু ভিজিয়ে জবজবে করে দিলেও সেটার তেমন ক্ষতি করতে পারেনি। কাঠ জোগাড় করতে গিয়ে হতাশ হতে হলো। দীর্ঘ সময় হাঁটাহাঁটি করেও তারা এক টুকরো কাঠ জোগাড় করতে পারল না। পারবে কি করে? দ্বীপের এদিকটায় গাছগাছালি মোটে নেই, রুক্ষ রুষ্ঠ, কেবল বালি আর বালি। একসময় অভিযাত্রীরা হতাশ হয়ে বালির স্তূপের উপর বসে পড়লেন। প্যানক্রফট চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ক্যাপ্টেনকে আমরা হয়তো কোনো দিনই খুঁজে বের করতে পারবো না। উত্তাল উদ্দাম সমুদ্রের মানুষখেকো প্রাণীরা তাকে হয়তো খেয়েই ফেলেছে। মনের জমাট বাঁধা হতাশা আর হাহাকার গোপন রেখে
স্পিলেট দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করলেন। সকাল হলে ভালো করে খুঁজলে তাকে অবশ্যই পাওয়া যাবে। যে করেই হোক খুঁজে বের করতেই হবে। এমনও তো হতে পারে দ্বীপের কোথাও আছাড় খেয়ে পড়ে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেছেন, যার ফলে আমরা তার হদিস পাচ্ছি না। স্পর্শ না করা পর্যন্ত আমি কিছুতেই বিশ্বাস করতে পারবো না তিনি আমাদের মধ্যে নেই। ভোরের আলো ফুটতে না ফুটতেই আবছা অন্ধকার থেকে ছপ ছপ আওয়াজ ভেসে এলো। নেবুচাদনেজার জলে লাফিয়ে পড়ে সাঁতরাতে শুরু করলেন। প্রভু অন্তঃপ্রাণ নিগ্রোটা নিজের প্রাণের মায়া বিসর্জন দিয়ে ঊর্ধ্বশ্বাসে সাঁতরাতে সাঁতরাতে প্রভুর নাম ধরে অনবরত ডাকাডাকি করতে লাগলেন। একসময় ছোট্ট একটা নদী পেরিয়ে তিনি বিপরীত পাড়ে হাজির হলেন। অভিযাত্রীরা সারাদিন দ্বীপে হাঁটাহাঁটি করলেন। ক্ষুধা তেষ্টায় সবাই কাহিল হয়ে পড়েছেন। ইতিমধ্যে হতাশ হয়ে নেবুচাদনেজার সঙ্গীদের কাছে ফিরে এসেছেন। খাবারের খোঁজে বেরিয়ে অভিযাত্রীরা কিছু ঝিনুক সংগ্রহ করলেন। কাঠকুটো জোগাড় করে আগুন জ্বালালেন। তাদের ইচ্ছা ঝিনুকগুলো ভেঙে তাদের মাংস আগুনে ঝলসে নিয়ে পেটের জ্বালা নেভাবেন। চেষ্টা চরিত্র করে তারা করলেনও তাই। নেবুচাদনেজার কিন্তু তার প্রভু ক্যাপ্টেন সাইরাস হার্ডিংয়ের কথা কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছেন না। তিনি অন্য সবার থেকে দূরে বিষণ্ণ মুখে বসে নিবিষ্ট চিত্তে অনবরত প্রভুর কথাই ভেবে চলেছেন। তার একমাত্র চিন্তা কি করে প্রভুকে খুঁজে বের করবেন। বেলুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পূর্ব মুহূর্তে বেলুন থেকে শাবল, গাঁইতি, কাটারি প্রভৃতি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। এবার অভিযাত্রীরা এক এক করে সেগুলো খুঁজে বের করলেন, জড়ো করলেন এক জায়গায়। ওরা এবার খোঁজাখুঁজি করে একটা গুহা বের করলেন। আশ্রয় নেবার মতো উপযুক্ত জায়গাই বটে। প্যানক্রফট তার গাদা বন্দুকটাও খুঁজে পেলেন। সূর্য পশ্চিম আকাশের গায়ে হেলে পড়েছে। অভিযাত্রীরা দ্বীপের বুকে হাঁটাহাঁটি করতে করতে এক বিচিত্র ধরনের পাখি দেখতে পেল। ইয়া দশাসই তাদের এক একটার চেহারা। প্যানক্রফট গাদা বন্দুক দিয়ে তাদের একটাকে ঘায়েল করতে চেষ্টা করলেন, পারলেন না। এত সহজে হাল ছাড়ার পাত্র তিনি নন। মাথা খাটিয়ে অদ্ভুত একটা ফন্দি বের করলেন। শক্তি, অথচ সরু লতার এক প্রান্তে বাবলা কাঁটার মতো কাঁটা বেঁধে তাতে কেঁচোর টোপ গেঁথে দিলেন। সেগুলো পাখির বাসায় রেখে তারা দূরে ঘাপটি মেরে রইলেন। পাখিরা বাসায় ফিরে টোপগুলোকে গপ গপ করে গিলতে চেষ্টা করল। ব্যাস, কাঁটাগুলো গলায় বিঁধে শিকারীর কবজায় পড়ে গেল বহু সংখ্যক পাখি। দারুণ কায়দা, কাঁটার বড়শি দিয়ে পাখি শিকার। পাখির মাংস আর ঝিনুকের মাংস পুড়িয়ে ভোজের আয়োজন করা হলো। সে সঙ্গে পাখির ডিমের অমলেট তো রইলই। নেবুচাদনেজার এর মন কিছুতেই শান্ত হচ্ছে না। প্রভু ক্যাপ্টেন সাইরাস হার্ডিং এর অনুপস্থিতি তার বিষণ্ণতার একমাত্র কারণ। পাখির ডাকে সকাল হলো। অভিযাত্রীরা দেখলেন নেবুচাদনেজার গুহায় অনুপস্থিত। তারা ব্যস্ত হয়ে তার খোঁজে বেরিয়ে পড়লেন। সবাই ধরেই নিলেন তিনি হন্যে হয়ে প্রভুকে খুঁজে বেড়াচ্ছেন। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল। বিকেল হতে না হতেই প্রবল ঝড় উঠল। ঝড়ের প্রকোপ ক্রমে বেড়েই চলল। অভিযাত্রীরা গুহা ছেড়ে বেরোতেই পারলেন না। তখন রাত্রি প্রায় 8টা। অভিযাত্রীরা গুহার ভেতরে গুটিসুটি মেরে বসে। এমন সময় গুহার অদূরে টপ বিকট স্বরে আর্তনাদ জুড়ে দিল। অভিযাত্রীরা টপের আর্তনাদ শুনে হুড়মুড় করে গুহার বাইরে বেরিয়ে এলেন। হারবার্ট একসময় চেঁচিয়ে উঠলেন, তিনি আসছেন, অবশ্যই আসছেন তিনি। প্রভুকে ছাড়া টপ একা ফিরে আসার পাত্র নয়। কথা বলতে বলতে হারবার্ট একটি জ্বলন্ত কাঠ অন্ধকারে ছুঁড়ে দিয়ে বললেন, টপ, আমরা এখানে, এদিকে এদিকে আমরা। কয়েক মুহূর্তের মধ্যেই তীব্র স্বরে ঘেউ ঘেউ করতে করতে টপ গুহার মুখে হাজির হলো। তাকে একা দেখে সবাই অবাক হলেন। আরও অবাক হলেন যখন দেখলেন ঝড় বাদলের মধ্যে সে ছুটে এসেছে, অথচ তার গায়ে এক ফোঁটাও জল নেই।
অসম্ভব, একেবারেই রহস্যজনক এক ব্যাপার। কি করে যে সম্ভব হলো তা কারো পক্ষে অনুমান করাও সম্ভব হলো না। রহস্যময় দ্বীপের প্রথম ধাপ। স্পিলেট বললেন, আমার মনে হয় টপকে যখন পাওয়া গেছে তখন তার প্রভুকেও অবশ্যই পাওয়া যাবে। অস্থির চিত্ত টপ ঘেউ ঘেউ করতে করতে পিছন ফিরে আবার হাঁটতে লাগলো। অভিযাত্রীরা ব্যস্ত পায়ে তাকে অনুসরণ করতে লাগলেন। টপ আর্তনাদ করতে করতে একটা গর্তের মুখে পৌঁছে থমকে দাঁড়িয়ে পড়ল। আর্ত স্বরের মাধ্যমে অভিযাত্রীদের টপ অকস্মাৎ গর্তটার মধ্যে সেধিয়ে গেল। অভিযাত্রী তিনজন কোনো রকম দ্বিধা না করে নিজেদের জীবনের মায়া বিসর্জন দিয়ে টপের পিছন পিছন রহস্যজনক গর্তটার মধ্যে ঢুকে গেলেন। গর্তটার মধ্যে ঢুকেই অভিযাত্রীরা চমকে উঠলেন। তারা দেখলেন ক্যাপ্টেন সাইরাস হার্ডিং সংজ্ঞাহীন অবস্থায় এলিয়ে পড়ে রয়েছেন, আর তার শিয়রে বিষণ্ণ মুখে বসে তারই প্রিয় নেবুচাডনেজার। স্পিলেট ব্যস্ত হয়ে এগিয়ে গেলেন। ক্যাপ্টেনের ডান হাতটা তুলে তার নাড়ির অবস্থা বোঝবার চেষ্টা করলেন। পর মুহূর্তেই সোল্লাসে বলে উঠলেন, আছে আছে, প্রাণ আছে, ক্যাপ্টেন বেঁচে আছেন। নেবুচাডনেজার যেন অকস্মাৎ সম্বিত ফিরে পেলেন। তা প্রকাশ করে বলে উঠলেন, বেঁচে আছেন? আমার প্রভু বেঁচে আছেন? কিভাবে, কি করলে এখন সংজ্ঞা ফিরে পাবেন বলুন? সংক্ষেপে নেবুচাডনেজারকে প্রবোধ দিয়ে স্পিলেট এক মুঠো শুকনো ঘাস পাতা তুলে নিয়ে ক্যাপ্টেনের হাত ও পায়ের পাতাগুলোতে জোরে জোরে ঘষতে লাগলেন। নেবুচাডনেজার এবার বললেন যে তার প্রভুকে খুঁজে বের করার জন্য গভীর রাতে তিনি সবার অলক্ষ্যে গুহা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। প্রভুর নাম ধরে গলা ছেড়ে চিৎকার করে দ্বীপে ছুটোছুটি দাপাদাপি করতে লাগলেন। প্রভুভক্ত কুকুর টপও তার সঙ্গে ছিল। একসময় টপ তার ট্রাউজার ধরে টানতে টানতে গর্তটার ভেতরে নিয়ে গেল। নেবুচাডনেজার দেখলেন তার প্রভু ক্যাপ্টেন সাইরাস হার্ডিং সংজ্ঞাহীন অবস্থায় এলিয়ে পড়ে। স্পিলেটের কাছে এবার রহস্যটা পরিষ্কার হলো। ঝড় বৃষ্টির মধ্যেও টপের গায়ে কেন এক ফোঁটাও জল লাগেনি। শুকনো ঘাস পাতা দিয়ে অনবরত ঘষার ফলে ক্যাপ্টেন সাইরাস হার্ডিং এর ফ্যাকাশে বিবর্ণ মুখে দেখা দিল রক্তের ছোপ। ফিরে এলো প্রাণের স্পন্দন। ঠোঁট দুটো বারবার নাড়তে লাগলেন। স্পিলেট বুঝলেন তিনি কিছু বলতে চাইছেন। তার মুখের উপর ঝুঁকে তাকে কথা বলাতে চেষ্টা করলেন, কিন্তু ক্যাপ্টেন শত চেষ্টা করেও কিছু বলতে পারলেন না। স্পিলেটের অনুরোধে হারবার্ট ও প্যানক্রফট ডালপালা দিয়ে একটা স্ট্রেচারের মতো তৈরি করে নিয়ে এলো। স্পিলেটের সাহায্যে ক্যাপ্টেন কোনো রকমে উঠে বসলেন। ক্যাপ্টেনকে স্ট্রেচারে তুলে অভিযাত্রীরা তাদের আশ্রয়স্থল গুহাটায় নিয়ে এলেন। ঝলসানো পাখির মাংস আর কয়েক ঢোক জল পান করে ক্যাপ্টেন এবার কিছুটা সুস্থ বোধ করতে লাগলেন। তিনি এবার সহযাত্রীদের কাছে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার কাহিনী বলতে লাগলেন। সমুদ্রের সঙ্গে ধাক্কা খেতে খেতে আমরা যখন এগোচ্ছিলাম তখন আচমকা ঢেউয়ের ধাক্কা সামলাতে না পেরে হাতের দড়িটা ফসকে সমুদ্রের বুকে আছাড় খেয়ে পড়ে যায়। ক্রোধোন্মত্ত ঢেউয়ের সঙ্গে লড়াই করে এগোতে লাগলাম। হঠাৎ দেখি আমার ঠিক আগে আমার প্রিয় কুকুর টপও সাঁতরে চলেছে। বুঝলাম আমার বিপদ দেখে সেও জলে ঝাঁপিয়ে পড়েছিল। পাহাড় সমান ঢেউগুলোর সঙ্গে লড়াই করে করে আমি কাহিল হয়ে এলিয়ে পড়তে লাগলাম। আমার বিপদ দেখে টপ আমার ট্রাউজারের কোনা কামড়ে ধরে এগিয়ে নিয়ে যেতে লাগলো। টেনে হিঁচড়ে পাড়ে তুলে নিল। তারপর যে কি হলো কিছুই বলতে পারবো না। ম্যাচে দুটো মাত্রই কাঠি ছিল। অনেক আগেই সে দুটো ফুরিয়ে গেছে। আগুন জেলে রাখা হয়েছিল, চেষ্টা করে টিকিয়েও রাখা হয়েছিল দীর্ঘ সময়, কিন্তু ক্যাপ্টেনের খোঁজ করতে গিয়ে অসাবধানতা বশত সে আগুন নিভে গেছে। ক্যাপ্টেন সাইরাস হার্ডিং একজন কৃতী বৈজ্ঞানিক। অদ্ভুত তার উদ্ভাবনী ক্ষমতা। পৃথিবীর তাবর তাবর বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত যেটুকু জানতে পেরেছেন তিনি একাই যেন তা জেনে ফেলেছেন। তার ছোট্ট মাথাটার উপর তার সহযাত্রীদের অগাধ বিশ্বাস।
প্যানক্রফট কোথায় যেন শুনেছিল অসভ্য জঙ্গলিরা শুকনো কাঠে কাঠ ঠুকে আগুন জ্বেলে থাকে। তিনি 2 টুকরো কাঠ সংগ্রহ করে ঠোকাঠুকি করতে লাগলেন। তার কাণ্ড কারখানা দেখে ক্যাপ্টেন বললেন, আরে করছো কি হে? আগুন জ্বালার জন্য এত ভাবনা কিসের? অপেক্ষা করো, আমি কেমিক্যাল দেশলাই তৈরি করে দিচ্ছি। ক্যাপ্টেনের কথা শুনে সবার তো চক্ষু স্থির। সবাই বলাবলি করতে লাগলো, তিনি কি জাদু জানেন নাকি? হারবার্ট চোখের তারায় বিস্ময়ের ছাপ এঁকে বলে উঠলেন, স্যার, আপনি কি জাদুমন্ত্র জানেন? নাকি আপনার কাছে বার্নিং গ্লাস আছে? বার্নিং গ্লাস? না, বার্নিং গ্লাস ছিল না বটে, তবে একটু আগে একটা বার্নিং গ্লাস তৈরি করে নিয়েছি। আমার আর স্পিলেটের ঘড়ির কাঁচ দুটো খুলে নিয়ে পাশাপাশি রাখলাম। কাদামাটি দিয়ে ফাঁকগুলো বন্ধ করে দিলাম। একটা মাত্র জায়গায় সামান্য একটু ফাঁক রেখে দিতে ভুললাম না, সেটা দিয়ে জল ঢুকিয়ে দিলাম। ব্যাস, এতে পেটটা পুরু এবং কিনারা পাতলা হয়ে একটা লেন্স তৈরি হয়ে গেল, যাকে বলা হয় কনভেক্স লেন্স। তার উপর সূর্যের উত্তাপ পড়ে কেন্দ্রীভূত হয়, সূচাগ্র বিন্দুতে জড়ো হয়। সূর্যের উত্তাপে খড়কুটোর উপর লেন্সটাকে ধরলে কিছুক্ষণের মধ্যেই দপ করে জ্বলে ওঠে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে কনকনে ঠান্ডা পড়েছে, তার উপর দমকা বাতাসের তাণ্ডব তো রয়েছেই। আগুন জ্বালানো সম্ভব হয় সবাই চারদিকে গোল হয়ে দাঁড়ালো। রাত্রি একটু গভীর হলে সবাই স্ফূর্তি করে শুয়োরের রোস্ট দিয়ে রাতের খাবার সারলেন। পরদিন 29 মার্চ সকাল 10টা বাজে। অভিযাত্রীরা এবার পর্বতারোহণ শুরু করলেন। ব্যাসল্ট আর পিউনিস পাথর দিয়ে তৈরি পাহাড়। পাহাড়ে উঠতে উঠতে হারবার্ট কয়েকটা পায়ের ছাপ দেখতে পেলেন, বড় বড় জানোয়ারের পায়ের ছাপ। আরও কয়েক পা এগোতেই কয়েকটা বেশ বড়সড় ভেড়াকে ছুটোছুটি করে পালিয়ে যেতে দেখলেন। হারবার্ট উচ্ছ্বসিত আবেগের সঙ্গে বলে উঠলেন, মুসামন, মুসামন। কঠোর পরিশ্রমের মাধ্যমে অভিযাত্রীরা পাহাড়ের চূড়ায় উঠতে পারলেন। উত্তর দিকে দৃষ্টিপাত করতেই নজরে পড়ল কেবল জল আর জল। আর দক্ষিণ দিকে দ্বিতীয় চূড়াটা কাত হয়ে থাকায় বোঝা গেল না জল নাকি কোনো মহাদেশ সেটা। দ্বিতীয় চূড়াটায় পা দিতেই লাভাস্রোতের মধ্যে প্রচুর পরিমাণে গন্ধক জমে থাকতে দেখা গেল। অচিরেই রাতের অন্ধকার নেমে এলো। বাধ্য হয়ে তারা সেখানেই রাত কাটাতে লাগলেন। মাথার উপরে শুক্লপক্ষের চাঁদ। ক্যাপ্টেন হার্ডিংয়ের পক্ষে হাত পা গুটিয়ে বসে থাকা সম্ভব নয়। তিনি চাঁদের হালকা আলোয় হারবার্টকে নিয়ে হাঁটাহাঁটি করতে লাগলেন। এক জায়গায় পৌঁছে তারা একটা বিশালায়তন গহ্বর দেখতে পেলেন। ক্যাপ্টেন হার্ডিং ব্যস্ত হয়ে গহ্বরটার ভেতরে উঁকি দিয়ে চমকে উঠলেন। দেখলেন প্রকৃতি দেবী যেন নিজেই চমৎকার একটা সিঁড়ি তৈরি করে রেখেছেন। তিনি সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলেন। হারবার্ট তাকে নিঃশব্দ অনুসরণ করে চললেন। ক্যাপ্টেন হার্ডিং তার সহযোগী হারবার্টকে নিয়ে ঘন অন্ধকার এক স্থানে হাজির হলেন। অন্ধকারের জন্য তিনি বুঝতে পারলেন না সেটা কোনো দ্বীপ নাকি কোনো মহাদেশ। হাজারখানেক ফুট উঁচুতে যখন তারা উঠলেন তখন নিঃসন্দেহ হলেন সেটা আসলে কোনো মহাদেশ নয়, একটা দ্বীপ। উত্তাল উদ্দাম সমুদ্রের বুকে দ্বীপটা অতিকায় একটা তিমি মাছের পিঠের মতো ভাসছে। ক্যাপ্টেন হার্ডিং জ্বালামুখ থেকে উপরে উঠে এলেন। তিনি দীর্ঘ পথ হাঁটাহাঁটি করে আরেকটা ব্যাপারে নিঃসন্দেহ হলেন, দ্বীপটায় মনুষ্য বসতি নেই, আর যদি থাকতো তবে অবশ্যই কদিনে চোখে পড়ত। সেদিনটা ছিল 1865 খ্রিস্টাব্দের 30 মার্চ। সেদিন গুপ্তঘাতকের গুলিতে আব্রাহাম লিঙ্কন প্রাণ দেন। অভিযাত্রীরা তার সুমহান কীর্তিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে দ্বীপটার নামকরণ করলেন লিঙ্কন আইল্যান্ড। 16 এপ্রিল। সারা বছরে যে 4 দিন প্রকৃত সময় গড় সময়ের সমান হয়, কাল অর্থাৎ 17 এপ্রিল সেই দিন। এই তারিখে সূর্য ঠিক 12টায় মধ্যরেখা অতিক্রম করে যায়। ক্যাপ্টেন হার্ডিংয়ের ইচ্ছা, সুযোগ যখন হাতের মুঠোয় রয়েছে তখন লিঙ্কন দ্বীপটার দ্রাঘিমা নির্ণয় করবেন। ক্যাপ্টেনের ইচ্ছার কথা শুনে স্পিলেট বললেন,
দ্রাঘিমা নির্ণয় করতে হলে তো সেক্সট্যান্ট যন্ত্র চাই। ক্যাপ্টেন মুচকি হেসে বললেন, হ্যাঁ, সেক্সট্যান্ট যন্ত্র ছাড়াই দ্রাঘিমা নির্ণয় করব। ক্যাপ্টেন দ্রাঘিমা নির্ণয়ের কাজে মেতে গেলেন। কাঠ চেঁচে ছুলে দুটো চ্যাপ্টা স্কেলের মতো তৈরি করে ফেললেন। এবার দুটো বাবলার কাঁটা দুদিকে আটকে চমৎকার একটা কম্পাস তৈরি করলেন। এবার সদ্য তৈরি কম্পাসটা নিয়ে অভিযাত্রীদের সঙ্গে করে প্রসপেক্ট হাইটে উঠে গেলেন। আকাশের দিকে ঘাড় ফেরাতেই হঠাৎ সাদার্ন ক্রস নজরে পড়ল। তার নিচে দেখা গেল আলফা নক্ষত্র, যার গা ঘেঁষাঘেঁষি করে অবস্থান করছে দক্ষিণ মেরু। ক্যাপ্টেন হার্ডিং জানেন দক্ষিণ মেরু থেকে আলফা নক্ষত্রের ব্যবধান 700 ডিগ্রি। তিনি এবার কম্পাসের কাঁটা ফেললেন আলফার দিকে। এভাবে দিগন্ত নক্ষত্রের কৌণিক দূরত্ব নির্ণয় করা সম্ভব হলো। এবার অঙ্ক কষে বের করে ফেললেন দিগন্ত থেকে আলফার দূরত্ব কত। সেদিনটা ছিল ইস্টার সানডে। ক্যাপ্টেন হার্ডিং সেদিন কোনো কাজই করলেন না। পাহাড়ে জঙ্গলে ঘুরে ঘুরে মনটাকে চাঙ্গা করে নিলেন। বিকেলে জঙ্গলে হাঁটাহাঁটি করতে করতে ক্যাপ্টেন ওয়ার্মউড নামে একটা গাছ আবিষ্কার করে ফেললেন। এটা একটা উল্লেখযোগ্য কাজ বটে। পটাশিয়াম নাইট্রেটে এ গাছের কাঠ শুকিয়ে নিতে পারলে দিয়াশলাইয়ের অভাব পূরণ করা যায়। দ্বীপে পটাশিয়াম নাইট্রেট আর সোডা প্রচুর পরিমাণে রয়েছে। এবার আর আগুন জ্বালানোয় কোনো সমস্যাই রইল না। ভাগ্য যদি জীবনের শেষ দিন পর্যন্ত লিঙ্কন আইল্যান্ডেই রেখে দেয়, তবে আমাদের ধীরে ধীরে বেঁচে থাকার মতো বন্দোবস্ত করে নেওয়া দরকার। হারবার্ট একা হাঁটতে হাঁটতে বহুদূর পর্যন্ত চলে গিয়েছিলেন। একসময় তাকে বিমর্ষ মুখে ফিরে আসতে দেখে ক্যাপ্টেন হার্ডিং বিস্মিত হলেন। হারবার্ট ফ্যাকাশে বিবর্ণ মুখে ফিরে এসে ক্যাপ্টেন হার্ডিংয়ের কাছে দুটো মাত্র শব্দ কোনো রকমে উচ্চারণ করতে পারলেন, আগুন আর অসভ্য জঙ্গলি। শব্দ দুটো অভিযাত্রীদের মধ্যে কৌতূহলের সঞ্চার করল। তারা ব্যস্ত হয়ে এগিয়ে চললেন। হাঁটতে হাঁটতে তারা একসময় আগুনটার কাছে হাজির হলেন। ঝোপঝাড়ের ফাঁক দিয়ে কয়েকবার উঁকি দিয়ে ক্যাপ্টেন হার্ডিং বলে উঠলেন, সাধারণ আগুন নয়, গন্ধকের আগুন। তাই আগুনের রং নীলাভ, আর গ্রানাইট পাথর দেখে সহজেই অনুমান করা যায় একসময় এখানে অসংখ্য আগ্নেয়গিরি ছিল। দিনের পর দিন লাভা জমতে জমতে গ্রানাইট পাথর সৃষ্টি হয়েছে। বিকেলের দিকে জঙ্গলের ভেতর দিয়ে চলতে চলতে হারবার্ট একসময় সোল্লাসে চেঁচিয়ে উঠলেন, ওই যে ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু, ক্যাঙ্গারুর মাংস খুবই সুস্বাদু। নেবুচাডনেজারকে সঙ্গে নিয়ে হারবার্ট লাঠিসোঁটা হাতে করে ক্যাঙ্গারুর পিছনে ধাওয়া করলেন। কিন্তু জানোয়ারগুলো লম্বা লম্বা পা চালিয়ে চোখের পলকে গভীর জঙ্গলে গা ঢাকা দিল। তারা বাধ্য হয়ে বিষণ্ণ মনে ফিরে এলেন। 2 এপ্রিল। ক্যাপ্টেন হার্ডিং মৌলিক পথ অবলম্বন করে লিঙ্কন দ্বীপটার মধ্যমান নির্ণয় করলেন। সূর্য ঠিক কোন স্থান থেকে উদিত হয়েছে লক্ষ্য করলেন। গতদিন কোন স্থান থেকে উদিত হয়েছিল তাও সতর্কতার সঙ্গে লক্ষ্য রেখেছিলেন। এ লক্ষ্য করলেন সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে সময়ের ব্যবধান ঠিক 12 ঘন্টা 24 মিনিট, অর্থাৎ 6 ঘন্টা 12 মিনিটের পর সূর্য মধ্যরেখায় উপস্থিত হয়। ক্যাপ্টেন হার্ডিংয়ের চেষ্টায় অভিযাত্রীরা ইট তৈরি করে মাথা গোঁজার মতো চমৎকার একটা আস্তানা বানিয়ে ফেলল। এখানেই যখন থাকতে হবে তখন ঠাঁই তো একটা চাই। ক্যাপ্টেন হার্ডিং বাস্তবিক একজন যথার্থ বিজ্ঞান সাধক। তিনি এক একটি কাজের মাধ্যমে একের পর এক বিস্ময় উৎপাদন করে চলেছেন। ক্যাপ্টেন এবার 12 ফুট একটা লাঠি নিলেন। সেটাকে সমুদ্র থেকে 20 ফুট এবং পাহাড় থেকে 500 ফুট দূরে পুঁতে দিলেন। মাটির ওপরে রইল 10 ফুট আর বাকি 4 ফুট পুঁতে দিলেন মাটির তলায়। ক্যাপ্টেন এবার মাটিতে শুয়ে শুয়ে ক্রমে পিছিয়ে যেতে লাগলেন। লাঠির মাথা ও পাহাড়ের চূড়াটা এক দৃষ্টিরেখায় অবস্থান করছে। সেখানে ছোট লাঠিটাকে মাটিতে পুঁতে দিলেন। এবার দেখলেন কাঠি ও লাঠিটার মধ্যে ব্যবধান 15 ফুট এবং কাঠি ও পাহাড়ের দূরত্ব 500 ফুট।
এবার পাথরের গায়ে জ্যামিতিক চিত্র অঙ্কন ও অঙ্ক কষার কাজে মেতে গেলেন। হিসেব কষে বের করলেন ভূমি থেকে পাহাড়টার উচ্চতা 333 ফুট। ব্যাস, এবার কাঁটা কম্পাস নিয়ে বালির উপর বৃত্ত ও বৃত্তচাপ প্রভৃতি আঁকার কাজ শুরু করলেন। একটা বৃত্ত এঁকে তাকে 368 ভাগে ভাগ করে ফেললেন। এবার এর মাধ্যমে নির্ণয় করলেন দক্ষিণ মেরু থেকে আলফার উচ্চতা 27 ডিগ্রি। এবার বাকি রইল দ্রাঘিমা নির্ণয় করা। ভাবলেন দুপুরবেলা এ কাজটা সারবেন। অভিযাত্রীরা এবার দল বেঁধে এগিয়ে এমন জায়গা আবিষ্কার করলেন যেখানে সুবিশাল এলাকা জুড়ে মুক্তোর ছড়াছড়ি। ক্যাপ্টেন হার্ডিং এর মুক্তোর দিকে কোনোই ঝোঁক নেই। অধিকায় সিল মাছগুলোর দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলে উঠলেন, আমাকে আবারও এখানে আসতে হবে। কথা বলতে বলতে 6 ফুট লম্বা একটা লাঠি সমুদ্রের তীরে পুঁতে দিলেন। লাঠির মাথাটাকে দক্ষিণ দিকে সামান্য হেলিয়ে দিলেন। এটাকে তিনি সূর্যঘড়ি হিসেবে ব্যবহার করলেন। স্পিলেট বালির উপর ছায়ার অবস্থান লক্ষ্য করে করে সময় বলতে লাগলেন, আর ক্যাপ্টেন হার্ডিং তা শুনে শুনে বালির উপর আঁক কষতে লাগলেন। ক্যাপ্টেন হার্ডিং পাথরের গায়ে অঙ্ক কষে বের করে ফেললেন। লিঙ্কন দ্বীপ ও ওয়াশিংটনের মধ্যে দূরত্ব ঘন্টা 5 পথ। সূর্য 60 মিনিটে 15 ডিগ্রি পথ পাড়ি দিচ্ছে, অর্থাৎ 75 ডিগ্রি যেতে সময় লাগে 5 ঘন্টা। আর ওয়াশিংটন গ্রিনউইচের 77 ডিগ্রি পশ্চিমে অবস্থান করছে। এ হিসাব অনুযায়ী লিঙ্কন দ্বীপের দ্রাঘিমা 152 ডিগ্রি পশ্চিম। তা যদি নাও হয় তবে অবশ্যই 150 থেকে 155 ডিগ্রির মধ্যে। ক্যাপ্টেন হার্ডিং এর অঙ্ক কষার বিরতি নেই। হিসেব নিকেশের মাধ্যমে তিনি সিদ্ধান্তে পৌঁছলেন লিঙ্কন দ্বীপ ও তাহিতি আর প্রশান্ত মহাসাগরের মধ্যে ব্যবধান কম করে হলেও 1200 মাইল। আবার লিঙ্কন দ্বীপ থেকে নিউজিল্যান্ডের দূরত্ব 1800 মাইলের বেশি হওয়াই স্বাভাবিক। আর এও হিসেব কষে তিনি বের করে ফেললেন লিঙ্কন দ্বীপ থেকে 4500 মাইল অতিক্রম করলে তবে আমেরিকার উপকূলে হাজির হওয়া যাবে। ক্যাপ্টেন হার্ডিং সহযাত্রী সহকর্মীদের নিয়ে আলোচনা করলেন। বিশালায়তন একটা নৌকা তৈরি করতে পারলে 1200 মাইল দূরবর্তী তাহিতি দ্বীপে পৌঁছানো সম্ভব। আর তার জন্য কুরুল, করাত, হাতুড়ি ও রেদা প্রভৃতি অবশ্যই চাই। আর দ্বীপে রয়েছে অফুরন্ত খনিজ পদার্থ, মহামূল্যবান সব খনিজ পদার্থ। একমাত্র কারখানা গড়ে তোলার মাধ্যমেই সেগুলোকে কাজে লাগানো সম্ভব। নৌকো তৈরি বা কারখানা গড়ে তোলার ব্যাপারে প্যানক্রাফটের মোটেই মাথা ব্যথা নেই। তার কাছে সবচেয়ে দরকারি একটা বন্দুক তৈরি করা। বন্দুকের ব্যাপারে প্যানক্রাফটকে ভাবিত দেখে স্পিলেট তাকে আশ্বাস দিয়ে বললেন, বন্দুক তৈরির ব্যাপারটা মোটেই তেমন সমস্যা নয়। কার্তুজ তৈরির বারুদ তৈরি করার উপযোগী অফুরন্ত সোরা, গন্ধক আর কয়লা রয়েছে দ্বীপের বিভিন্ন প্রান্তে। ব্যাপারটা নিয়ে তাকে মাঝপথে থামিয়ে দিয়ে ক্যাপ্টেন হার্ডিং বলে উঠলেন, যত সহজ ভাবছেন বন্দুক তৈরির কাজটা কিন্তু অত সহজ নয়। সূক্ষ্ম যন্ত্রপাতি ছাড়া বন্দুক তৈরি করা সম্ভব নয়। তবে প্যানক্রাফটকে আমি হতাশ করছি না। ভবিষ্যতে অবশ্যই চেষ্টা করে দেখব, যদি প্যানক্রাফটের আশা পূরণ করা সম্ভব হয়। এবার প্যানক্রাফটের দিকে ঘাড় ঘুরিয়ে বললেন, প্যানক্রাফট, আমরা সেফটি আইল্যান্ডে পৌঁছালে আপনি লোহা সাফাইয়ের কাজে লেগে যাবেন। লোহা তাতাবার জন্য সিলের চামড়া দিয়ে হাঁপড় তৈরি করে নেব। সেফটি আইল্যান্ডে গিয়ে অভিযাত্রীরা খুঁজতে খুঁজতে একটা সিলকে বালির ওপর শুয়ে রোদ পোহাতে দেখলেন। ব্যাস, তারা চারদিক থেকে বেচারা জলচর প্রাণীটাকে ঘিরে ফেললেন। লাঠির আঘাতে আঘাতে তাকে মেরে ফেললেন। ক্যাপ্টেন হার্ডিং তার চামড়াটাকে শুকোবার জন্য বালির উপরে মেলে দিলেন। 20 এপ্রিল ক্যাপ্টেন হার্ডিং আকরিক লোহা থেকে চমৎকার একটা কুরুল তৈরি করে ফেললেন। 21 এপ্রিলের সকাল। ক্যাপ্টেন হার্ডিংয়ের এক মুহূর্ত নষ্ট করার মতো সময় নেই। তিনি একটি লোহার স্তর বের করলেন। মাটিতে ছোট্ট একটা গর্ত করে তাতে কয়লার টুকরো ছড়িয়ে দিলেন। মাটি দিয়ে চমৎকার একটা চোঙ তৈরি করে হাঁপড়ের গায়ে লাগিয়ে দিলেন। ব্যাস, তৈরি হয়ে গেল
কাজ চলার মতো একটা হাঁপড়। হাঁপড়ের বাতাস পেয়ে কয়লা পুড়ে কার্বলিক অ্যাসিডে পরিণত হবে, তারপরে তৈরি হবে কার্বন মনোঅক্সাইড। এ পদ্ধতিতে আয়রন অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গিয়ে পড়ে থাকবে আয়রন। এবার লোহা গলানোর কাজ শুরু হলো। লোহা গলে জলের মতো তরল হয়ে গেল। ক্যাপ্টেন হার্ডিং গলানো লোহা থেকে অত্যাবশ্যকীয় যন্ত্রপাতি তৈরি করে ফেললেন। এভাবেই পৃথিবীর প্রথম ধাতুবিদরা লোহা বের করেছিলেন। ক্যাপ্টেন হার্ডিংয়ের উদ্ভাবনী প্রতিভা ও অনন্য অধ্যবসায়ের ফলে তৈরি করা সম্ভব হলো কুড়ুল, কোদাল, শাবল, গাইতি, ছুরি, কাঁচি ও খুন্তি প্রভৃতি যন্ত্রপাতি। 5ই মে অভিযাত্রীরা সদ্য তৈরি করা যন্ত্রপাতি নিয়ে ছাউনিতে ফিরে এলেন। সেদিনের মতো বিশ্রাম। 6 মে সামনে শীতকাল। অভিযাত্রীরা ভালো একটা গুহার খোঁজে বেরোবার উদ্যোগ নিলেন। ক্যাপ্টেন হার্ডিং একটা গভীর রহস্যের মুখোমুখি হলেন। রেড ক্রিক থেকে জল বেরিয়ে এসে হ্রদে আছাড় খেয়ে পড়ছে, কিন্তু জল তো কোথাও বেরিয়ে যাচ্ছে না। তবে এত জল কোথায় যাচ্ছে? কোনো না কোনো পথ ধরে লেকের জল সাগরে গিয়ে মিশছে। ব্যাপারটার কিনারা দেখার জন্য হার্ডিং দৃঢ় প্রতিজ্ঞ হলেন। হার্ডিংয়ের ব্যাপার দেখে স্পিলেট যার পর্নায় বিরক্তি প্রকাশ করে বললেন, জনাব, এ কি পাগলামি জুড়ে দিলেন? হ্রদের জল যে পথ দিয়েই সাগরে গিয়ে পড়ুক না কেন, তা নিয়ে আপনার মাথায় পোকা ঢুকলো কেন? ভেবে পাচ্ছি নে তো। ক্যাপ্টেন হার্ডিং চোখে মুখে চিন্তার ভাব ফুটিয়ে তুলে বললেন, আমার বিশ্বাস কোনো না কোনো সুড়ঙ্গ পথ দিয়ে হ্রদের জল তীব্র বেগে এগিয়ে গিয়ে সাগরে পড়ছে। সেই সুড়ঙ্গটাকেই আমি মাথা গোঁজার জায়গা হিসেবে ব্যবহার করতে চাই। প্রভু ভক্ত কুকুর টপ সর্বক্ষণ ক্যাপ্টেন হার্ডিংয়ের পিছন পিছন ঘুরে বেড়ায়। মুহূর্তের জন্য সে তার পিছন ছাড়ে না। টপ একসময় ঘেউ ঘেউ করতে করতে জলে ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তেই অতর্কিতে অতিকায় একটা তিমি জলের উপর ভুস করে ভেসে উঠল। টপ তার উপর ঝাঁপিয়ে পড়ল। তিমিটা অকস্মাৎ জলে তলিয়ে গেল। টপও জলে ডুব দিল।